সিলেটে ৬ পয়েন্টে সুরমা কুশিয়ারা এখনো বিপদসীমার ওপরে ৮ লাখ মানুষ পানিবন্দী। ঢাকা এখনো ফাঁকা, রাজধানীতে ফিরতি যাত্রায় স্বাচ্ছন্দ্য। ঈদভাঙা বাজারে ক্রেতা কম থাকলেও পেঁয়াজ, মরিচ সহ নিত্যপণ্যের চড়া দাম। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমলেও ৬টি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। শেষ ২৪ ঘন্টায় সিলেটে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সুনামগঞ্জে বন্যার কিছুটা উন্নতি হলেও জেলায় এখনও পানিবন্দী রয়েছে প্রায় ৮.৫ লাখ মানুষ। সবগুলো নদ নদী বইছে বিপদসীমার উপর দিয়ে। তবে অনেক এলাকা থেকে পানি নামলেও তলিয়ে রয়েছে নিম্নাঞ্চলের অনেক এলাকা। এদিকে সকালে সিলেট নগরীর কিন ব্রিজ এলাকায় সুরমা নদীর পানি পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সিলেট সুনামগঞ্জকে বন্যা থেকে রক্ষা করতে রিজার্ভার করার কথা বলেন তিনি। বৃষ্টি নদীর নেয়ার পরিকল্পনার কথাও রয়েছে। এদিকে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে বেড়েছে গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে বইলেও গত ২৪ ঘন্টায় তিস্তার পানি ৩৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে জেলার পানি উন্নয়ন বোর্ড। সিলেট, ময়মনসিংহ ও রংপুরে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ সকালে এক ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। তবে এরপর থেকে আবার এই ৩টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। তিনি বলেন, ৪৮ ঘন্টা পর সিলেট, ময়মনসিংহ ও রংপুরে আবার ভারী বৃষ্টি হলে এতে সিলেটের বন্যা পরিস্থিতি আবার অবনতি হতে পারে। আগামী ৪৮ ঘন্টা পর শুধু বাংলাদেশে নয়, আসাম, ত্রিপুরায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বছর শুধু বাংলাদেশ নয়, পুরো সাউথ এশিয়ায় জুলাই মাস পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ। আর আমাদের পূর্বাভাস হয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা ওইরকম অতি ভারী বর্ষার সম্ভাবনা নেই, বিশেষ করে আপনার সিলেট, ময়মনসিংহ, রংপুর। তবে ২৪ থেকে ৪৮ ঘন্টা পর যে আবার নতুন করে অতি ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট, শুধু এইসব জায়গায় না, এর আপার ক্যাসমেন্ট যেটা আমরা বলি, আসাম, মেঘালয়, ত্রিপুরা, তারপরে আপনার মিজোরাম, সিকিম, এইসব জায়গাও আপনার অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নতুন করে বৃষ্টি যদি ওইসব এলাকায় অতি ভারী বর্ষণ হয়, তবে আবার নতুন করে বন্যার আশঙ্কা দেখা দেবে। ঈদের ছুটি দুদিন আগে শেষ হলেও বাড়তি ছুটি নিয়ে বাড়িতে থেকে যাওয়া অনেকেই রাজধানীতে ফিরছেন আজ। রাজধানীমুখী ট্রেন ও লঞ্চগুলোতে আজ চোখে পড়ার মতো ভিড়। ফিরতি যাত্রা বেশ স্বাচ্ছন্দ্য ছিল বলে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ফিরে আসা মানুষের এই চাপ কালও থাকবে। এদিকে অনেকেই বাইরে থাকায় এতদিন রাজধানীর রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল। চিরচেনা রূপে ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে ঢাকার। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। সাপ্তাহিক ছুটির দিন সামনে রেখে ঈদের টানা ছুটি কাটিয়েছেন অনেকেই। ফুরিয়ে আসে সেই ছুটিও। জীবিকার তাগিদে আবারও ফিরে আসা কর্মক্লান্ত জীবনে। শুক্রবার সকালে কমলাপুর রেল স্টেশনে ভিড় ছিল ফিরে আসা মানুষের। প্রিয়জনদের ছেড়ে আসা কষ্টের হলেও ছুটি শেষে জীবিকার তাগিদে আসতে হচ্ছে সবাইকে। জি, ঈদ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কাটাইছি, যদিও একটু বৃষ্টি ছিল আমাদের ওইদিকে, এই জন্য একটু অসুবিধা হয়েছে। তো ওভারঅল মোটামুটি ভালোই। জি আলহামদুলিল্লাহ ভালো ঈদ কাটছে পরিবারের সাথে, অনেক আনন্দ, ভালো লাগছে, খারাপ না। তবে কিছুটা ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, তবে তুলনামূলকভাবে সেটা অনেকাংশে কম গতবার থেকে। পরিবারকে ছেড়ে আসতে খুব খারাপ লাগতেছে, তবুও কিছু করার থাকে না, যেহেতু আমরা চাকরি করি। কর্মস্থলে ফিরলাম তখন তো মনটা অবশ্যই খারাপ থাকবে। ভোর থেকে সদরঘাটেও ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলো। বাড়ি যাওয়ার সময় কিছুটা ভোগান্তি থাকলেও ফেরার পথে চাপ না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। দীর্ঘ একটা ছুটি কাটালাম, এটার জন্য ভালো লাগতেছে। কালকে রোববার থেকে আবার কর্মজীবনে প্রবেশ করব। এই ভিড়ভাট্টার মধ্যে যাওয়াটা একটু কষ্ট, কিন্তু যেরকম কষ্ট সেরকম আবার দেখা যায় ঈদের পরে ভালো লাগাটা সেরকম কাজ করে। আমাদের যেহেতু লঞ্চ যাত্রা আছে, অতটা ভোগান্তি হয় না, বেশ ভালোই লাগে আসতে। বুধবার থেকে সরকারি বেসরকারি অফিস খুললেও গেল 2 দিন ফাঁকাই ছিল রাজধানী। এখনো বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। রবিবার থেকে ঢাকা আবার ফিরতে শুরু করবে সড়কে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ঈদভাঙা বাজারে বেচাকেনা না জমলেও বেড়েছে পেঁয়াজ ও নিত্যপণ্যের দাম। কাঁচা মরিচের কেজি ছাড়িয়েছে 200 টাকা। সুখবর নেই মুরগির বাজারেও। রিপোর্ট করছেন এস এম ফয়েজ।
সরবরাহ কম থাকার অজুহাতে কাঁচামরিচের দাম অনেক বেড়ে গেছে। মানভেদে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা। কাঁচামরিচের দামটা আমার মনে হয় একটু বেশি, বাজারটা সবচেয়ে বেশি। সারা দেশে বৃষ্টির কারণে মরিচ উঠে না, আর ইন্ডিয়াতে মরিচটা বদ্ধ আসলে এতদিন, যার কারণে দাম ছিল। বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ। দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা। পেঁয়াজ হাটে কৃষকরা আমদানি করতেছে না, হয়তো এদিকে একটু চাহিদা আছে, এই কারণে 1-2 টাকা বাজারটা একটু বাড়ছে। আগে আমরা ধরেন পেঁয়াজ 70 টাকা কিনতাম, এখন ধরেন 86 টাকা পেঁয়াজ পড়ে। আর সবজি বাজারে তেলেসমাতি। এক দোকানে বেগুন বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, অন্য দোকানে 80 টাকা। 10 টাকা কেজি যে ধুন্দুল ছিল বেগুন আর হলো ঢেঁড়স। বেগুন বেশি 20, ভেন্ডি 10, চিচিঙ্গা 10, তারপরে আমি লাউ বেচলাম এক পিস 20 টাকা করে। বেগুন গোলটা 80 টাকা কেজি, এটা 100 টাকা কেজি, আর এটা হচ্ছে 60। জালি একটা 50-60 টাকা পিস, কাকুল 50-60 টাকা কেজি, চিচিঙ্গা 40-50 টাকা কেজি। প্রতি কেজি ব্রয়লার মুরগি 190 থেকে 180 টাকা, দেশি মুরগি 700 থেকে 730 টাকা। সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা। ব্রয়লারটা এই সপ্তাহে বিক্রি হয়েছে আপনার 180-190, গত সপ্তাহে বিক্রি হয়েছে 190-200। অস্বস্তি মাছ বাজারেও। মাগুর মাছ 500 টাকা কেজি, ইলিশ মাছ 1600 টাকা কেজি, শোল মাছ 800। 1 কেজিটা 1600 আর বেচছি 1800, 1600, আর 1 কেজির নিচে যেটা এটা 1300 থেকে 1350। নানা অজুহাতে লাগামহীন আরও বিভিন্ন পণ্যের দাম। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী খালি হাতে দিল্লি থেকে ফিরলে দেশের মানুষ মেনে নেবে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় তিনি এই কথা বলেন। বাংলাদেশের উপর দিয়ে ভারতীয় রেল রুটের প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত এই সভায় জয়নুল আবেদিন ফারুক বলেন, ভারত বন্ধু রাষ্ট্র হলেও অবৈধ সরকারের অবৈধ নির্বাচনকে সমর্থন করে বাংলাদেশের জনগণকে অবজ্ঞা করছে। ভারতে গণতন্ত্র থাকবে আর বাংলাদেশে অগণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করবেন, এটি দেশের মানুষ মেনে নেবে না বলেও দাবি করেন ফারুক। কিছু সংখ্যক আমলা আর পুলিশ দিয়ে বিরোধী দমন করে সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করে ফারুক বলেন, দেশের বর্তমান করুণ অবস্থার জন্য সরকার দায়ী। কিন্তু বন্ধু বলে আজকে আমার বাংলাদেশের সব কিছু তুমি কেড়ে নিয়ে যাবে আর আমার ন্যায্য হিস্সা থেকে আমাকে বঞ্চিত করবে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ন্যায্য হিস্সা বা আপনাকে ন্যায্য হিস্সা আপনাকে দিতেই হবে। দামি নির্বাচন দিয়ে সেই সরকারের প্রধান আজকে আবার দিল্লি যাবেন, কি নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না। বিশ্বকাপের আরো খবর। সুপার 8-এর পঞ্চম ম্যাচে রাতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় রাত 8:30টায় মাঠে গড়াবে গ্রুপ 2-এর ম্যাচটি। ব্যাটিং বোলিং শক্তিতে দুই দলই বেশ ব্যালেন্সড। দারুণ এক ম্যাচ দেখার প্রত্যাশায় ক্রিকেট বিশ্ব। সুপার 8-এর প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে 18 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচে 194 রান করেও যুক্তরাষ্ট্রের ব্যাটিং তাণ্ডবে স্বস্তিতে ছিল না প্রোটিয়ারা। নিজ দেশের বিপক্ষে অ্যান্ড্রিচ গৌসের অপরাজিত 80 রানে দারুণ লড়াই করেছে যুক্তরাষ্ট্র। এই জয়ে বিশ্বকাপে টানা 5 ম্যাচে জয় পেয়েছে প্রোটিয়ারা। ম্যাচে তাদের ব্যাটাররা ভালো করলেও বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করতে পারেনি। 194 রানের টার্গেটে যুক্তরাষ্ট্র 76 রানে 5 উইকেট হারালেও গাউস ও হারমানপ্রীতের ব্যাটিংয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল। শেষ 2 ওভারে 28 রান, 19তম ওভারে রাবাদা 2 রানে 1 উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন। দক্ষিণ আফ্রিকার জন্য ইতিবাচক দিক হচ্ছে কুইন্টাল ডি ককের ফর্মে ফেরা। 74 রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচ সেরাও হয়েছেন ডি কক। অন্যদিকে ইংল্যান্ড দ্বিতীয় রাউন্ডে প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে উড়িয়ে দুর্দান্ত জয় পেয়েছে। ক্যারিবীয়দের 4 উইকেটে 180 রানের স্কোর 15 বল হাতে রেখেই টপকে গেছে গত আসরের চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের জয়ের নায়ক ফিল সল্ট দারুণ ব্যাটিং করে 47 বলে 5 ছক্কায় অপরাজিত 87 রান করেছেন। টি20 ব্যাটিংয়ে র্যাঙ্কিংয়ের সল্ট এখন 2 নম্বর ব্যাটসম্যান। অন্যদিকে লেগ স্পিনার আদিল রশিদ এই ফর্মেটে সেরা বোলার। যাচ্ছি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা হয়েছে সেই খবরে। শোভাযাত্রাটি ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হবে। এরই মধ্যে শোভাযাত্রায় যোগ দিয়েছেন দলের নেতাকর্মীরা। সেখানে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, শোভাযাত্রার কি তথ্য আছে আপনার কাছে? বাংলাদেশে
একটা নিবিড় সম্পর্ক রয়েছে। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের মূলত প্লাটিনাম জয়ন্তী অর্থাৎ ৭৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপিত হচ্ছে। 3 দিনব্যাপী এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রথম দিনেই মূলত বর্ণাঢ্য র্যালি বা শোভাযাত্রার আয়োজন করেছে। এই মুহূর্তে বিশেষ করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ঠিক সামনের থেকে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে এই র্যালির শুভ উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের শীর্ষ নেতারা এই বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দিবেন। যদিও এই র্যালিটি আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, এবং এই দক্ষিণ আওয়ামী লীগের নেতৃত্বে আয়োজিত এই বর্ণাঢ্য র্যালিতে কিন্তু সর্বস্তরের নেতাকর্মীরা ইতিমধ্যেই অংশগ্রহণ করেছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারপর পেছনে যুব মহিলা লীগ, আওয়ামী মহিলা লীগ, এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ সহ সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে এই এলাকাটি। এবং একটি বিষয় বলে রাখতে চাই, বিকেল 3টার থেকে মূলত এখানে র্যালির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এই র্যালি শেষ হবে মূলত বঙ্গবন্ধুর যেই প্রতিকৃতি রয়েছে ধানমন্ডি 32-এ, সেখানে গিয়ে অর্থাৎ এই র্যালিটি শেষ হবে। তো এই ছিল আমার কাছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শোভাযাত্রার সবশেষ তথ্য। রওনক, মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার খবরটি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ।